ভয়ঙ্কর কিছু ঘটনার প্রেক্ষাপটে 3 মাসের বেতন না নিয়েই উনি আবার মালদ্বীপের রাজধানী মালেতে চলে আসতে বাধ্য হন। উনি মূলত মালদ্বীপের রাজধানী মালের খুবই কাছের একটা আইল্যান্ডে কাজ করতেন, যেটার নাম হচ্ছে মাফুসি আইল্যান্ড, যেখানে দীর্ঘ 2 বছর কাজ করার পর রাজধানী মালেতে চলে আসেন বেতন কম হওয়ার কারণে। তারপর 4 থেকে 5 মাস কাজ ছাড়া উনি বসে থাকেন। আসলে মালেতে আসার পর কাজ ছাড়া বসে থাকার ইচ্ছা তো ওনার ছিল না। অনেক চেষ্টা করেছেন কাজের জন্য, কিন্তু কাজ পান নাই। আর পেলেও বিভিন্ন সমস্যা সেখানে ছিল, যার কারণে উনি কাজ করতে আসলে ভাবে পারেন নাই। মালেতে ওনার এক বন্ধু ছিল, ছোটবেলার স্কুল লাইফের খুবই ঘনিষ্ঠ বন্ধু, যার নাম হচ্ছে রাজীব চন্দ্র পাল। সেও তার জন্য অনেক কষ্ট করেছে, বাট আসলে ওভাবে কাজ হয়নি। মালে থেকে দূরের আরেকটি আইল্যান্ডে 2018 সালের মার্চ মাসের 6 তারিখ থেকে একটি কাজ উনি করার জন্য যান। মূলত 2 তারিখে সেই আইল্যান্ডে গিয়েছিলেন। ওই আইল্যান্ডে আর এক বন্ধুর বড় ভাই, যার নাম হচ্ছে জসিম, তিনি ওই আইল্যান্ডে কাজ করতেন 2 বছর ধরে। তো ওখানে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জসিম ভাই। কাজটা মূলত একটি দোকানে ছিল। উনি যেখানে গিয়েছিলেন সেখানে টুকটাক গেস্ট আসতো, অত গেস্ট আসতো না, অর্থাৎ পর্যটক আসতো না, অল্প বিস্তর কিছু পর্যটক আসতো। এটা একটা এমন একটা শপ যেখানে বিভিন্ন ধরনের গিফট আইটেমগুলো কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের জামা কাপড়, চুম্বুকের তৈরি বিভিন্ন ধরনের কিছু দ্রব্য, খেলনা, এইগুলো। অনেকে আসেন, দেখা যাচ্ছে যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, যেখানে পর্যটকদের আনাগোনা বেশি হয়, সেখানে ছোট ছোট কিছু দোকান গড়ে ওঠে। এমন একটা দোকানে উনি কাজ পেয়ে যান। উনি যখন ওই আইল্যান্ডে পৌঁছান তখন সন্ধ্যা 6টার মতো বাজে। যাওয়ার পরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি শুরু হতে থাকে তার। আশেপাশের পরিবেশটা কেমন যেন নীরব নীরব আর খুব ভার ভার লাগছিল তার কাছে। এই যে বড় ভাই জসিম, উনি মূলত হৃদয় ভাইকে নেয়ার জন্য আগে থেকেই রেডি হয়ে বসেছিলেন। তার সাথে দেখা হয়, তিনিও অনেক খুশি এই হৃদয় ভাইকে পেয়ে। আইল্যান্ডে নামার পর হৃদয় ভাই একটা জিনিস লক্ষ্য করলেন, যে সেখানে অনেক গাছপালা, জঙ্গল, আর যতগুলো ঘর বাড়ি উনি দেখলেন সবগুলোই অনেক আগের, অর্থাৎ পুরনো ধাঁচের ঘর বাড়ি। মানুষজন খুব একটা দেখা যাচ্ছিল না বললেই চলে। পরে হৃদয় ভাই ওই জসিম ভাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, এই আইল্যান্ডটা এমন কেন? উনিও উত্তরে মুচকি হেসে বললেন, আরে লোকজন কম তো, তাই এইরকম। তবে আইল্যান্ডটা অনেক সুন্দর। কেমন যেন মনে হলো যে জসিম ভাইয়ের মুচকি হাসির মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। একটা রহস্যময় হাসি উনি হেসেছিলেন। কথা বলতে বলতে জসিম ভাইয়ের বাসায় চলে আসেন। বাসায় এসে তো হৃদয় ভাই একদম অবাক। অনেক পুরনো দিনের একটি ঘর। তো এই ঘরটা একটু ভিন্ন ধাঁচের, কেমন যেন খুব নিশ্চুপ টাইপের ঘর। 3টা রুম রয়েছে। 3টা রুমের মধ্যে 2টা আসলে ওইভাবে ব্যবহৃত হয় না। আর ওয়াশরুমটা রুমের সাথে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ওয়াশরুমের ভেতরে একটা অনেক বড় কুয়া আছে, যেটা থেকে গোসলের পানি থেকে শুরু করে নিয়ে অনেক ধরনের কাজেই সেই পানি ব্যবহার করা হয়। ওয়াশরুমের ভেতরে বড় একটা কুয়া, এইটা কিন্তু আমরা সচরাচর কল্পনা করতে পারি না, কারণ আমরা এটা দেখে অভ্যস্ত নই। গা ছমছম করার মতো একটা পরিবেশ ওখানে। হঠাৎ করেই জসিম ভাই বলল, খাওয়া দাওয়া করতে হবে রে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, ক্ষুধাও লাগছে। তো রাত তখন 8টা বাজে। 8টা মানে হচ্ছে ওই আইল্যান্ডে বেশ অনেক রাত। কিন্তু মালদ্বীপের রাজধানী মালে সহ বিভিন্ন পর্যটন এরিয়া যেগুলো রয়েছে, সেখানে কিন্তু সারা রাতই মানুষের চলাফেরা, হই হুল্লোড় এগুলো চলতে থাকে। তো যাই হোক, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসছেন। জসিম ভাই হৃদয় ভাইকে ওনার ঘুমানোর রুমটা, অর্থাৎ হৃদয় ভাইকে ঘুমানোর রুমটা দেখিয়ে দিলেন। রুমটা হৃদয় ভাইয়ের রুমের পাশেই আর কি। রুমের সামনে একটা পেঁপে গাছ, সাথে আর একটা পেঁপে গাছের সাথে লাগোয়া নিম গাছ। গাছটা অনেক বড়, দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটি গাছ। সেখানে বসার মতো একটি জায়গা রয়েছে দরজার সামনেই। হৃদয় ভাইয়ের আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস আছে। তো জসিম ভাই জিজ্ঞেস করলো যে, কিরে, তোর কি সিগারেট খাওয়ার বদ অভ্যাস আছে নাকি? তো হৃদয় ভাই বলেন, হ্যাঁ আছে। তখন জসিম ভাই বলেন, আরে কোনো সমস্যা নাই,
আমাদের দেশে তো ছোটরা বড়দের সামনে সিগারেট খায় না, এটা আমাদের দেশের সংস্কৃতি। তবে এখানে এই সংস্কৃতি খুব একটা মানা হয় না। আর আমরা তো আসছি অনেক দূর থেকে কষ্ট করার জন্য, এখানে ছোট বড় নাই, সব বন্ধুর মতো ধরা সিগারেট। তো দুইজন মিলে সিগারেট খাওয়া শুরু করলেন। কথা বলতে বলতে এই জসিম ভাই এক পর্যায়ে বলে ওঠেন, তোকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোন। যত কিছুই হোক না কেন, রাতের বেলা রুম থেকে একা একা বের হবি না, আর সিগারেট খাওয়ার জন্য এখানে এসে বসবি না। আমি সাথে আছি, এই জন্য তোকে সাথে নিয়ে বসলাম। আর রাতের বেলা ওয়াশরুমে গেলে দোয়া দুরুদ পরে ঢুকবি। আমাদের বাসার পেছনের দিকে টিনের চালে অনেক রকমের শব্দ হতে পারে। কোথা থেকে শব্দ হলো, কে শব্দ করলো, এসবের উৎস কিন্তু খুঁজতে যাবি না। আর পেঁপে গাছ আর নিম গাছের আশেপাশে কোনো রকমের ময়লা আবর্জনা ফেলা কিন্তু একদম নিষেধ। আর আমাদের বাসার আশেপাশে অনেক বিড়াল দেখতে পাবি, সেগুলোকে কখনো আঘাত করবি না বা বিরক্ত করবি না। শুধু আমাদের বাসা না, এই আইল্যান্ডের কোনো জায়গাতেই কোনো প্রাণীকে, বিশেষ করে বিড়ালকে আঘাত করবি না। এখানে অনেক বিড়াল দেখতে পাবি। খবরদার, খবরদার, ভুল যেন না হয়। এই সমস্ত কথা শুনে হৃদয় ভাই তো একদমই অবাক। তার থেকেও বেশি ভয় পেয়েছিলেন, কারণ হচ্ছে ছোটবেলা থেকে হৃদয় ভাই একটু ভীতু টাইপের, বিশেষ করে প্যারানরমাল বিষয়গুলো নিয়ে উনি খুব ভয় পেতেন। তবে ওনার সাথে আগে কখনো প্যারানরমাল কোনো বিষয় ঘটেনি, তারপর উনি সতর্ক থাকতেন আর কি। আরও বেশ কিছু প্রশ্ন যখন হৃদয় ভাই জসিম ভাইকে জিজ্ঞেস করলেন, তখন জসিম ভাই কিছুটা এড়িয়ে যান। এরপর অবশ্য হৃদয় ভাই তেমন একটা কিছু জিজ্ঞেস করেন নাই জোর করে। যাই হোক, সিগারেট খাওয়া শেষ করে দুজন ঘুমাতে গিয়েছেন। ওই দিন তো হৃদয় ভাই খুব ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছেন। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালবেলা জসিম ভাই হৃদয় ভাইকে ওই দোকানের যিনি মালিক, অর্থাৎ যেই দোকানে কাজ করবেন হৃদয় ভাই, সেই দোকানের মালিকের সাথে পরিচয় করিয়ে দেন। দোকানটাও চিনিয়ে দেন, কীভাবে যেতে হবে, আসতে হবে। ওই দিন দুপুর থেকে কাজ শুরু হয়। দোকানে হৃদয় ভাই ছাড়া আর কেউ থাকবে না। প্রতিদিন সকাল 9টায় দোকান খুলতে হবে, রাত 11টায় বন্ধ করতে হবে। কাস্টমার থাকুক আর না থাকুক, 9টায় খুলতে হবে, 11টায় বন্ধ করতে হবে। নামাজ পড়ার সময় ছিল প্রতি ওয়াক্তেই। দোকানের আশেপাশের বর্ণনাটা আমরা একটু দেই। দোকানের সামনে ছিল অনেক বড় একটি কাঠের বাগান, বিভিন্ন ধরনের গাছপালা, একদম জঙ্গলের মতো হয়ে আছে। সূর্যের আলো ওখানে খুব একটা প্রবেশ করতো না। জঙ্গলের পরেই সাগর, আর সেই জঙ্গলের এক সাইড দিয়ে মালদ্বীপের জেলেরা মাছ ধরে ওখানে এসে আবার মাছ কাটাকাটি করে। যাই হোক, হৃদয় ভাই কাজে মন দিয়েছেন, কাজ আনন্দের সাথেই করতে থাকেন। তবে প্রতিদিন সন্ধ্যা হলে একটা জিনিস লক্ষ্য করতেন, সেই বাগানের ভেতরে বিড়ালের ঝগড়ার আওয়াজ। বিড়াল যখন অনেক রেগে থাকে তখন কেমন এক ধরনের গড়গড় গড়গড় আওয়াজ করে, আবার দুটো বিড়াল সামনে আসলে মারামারি করে, এক ধরনের শব্দ করে, ঝগড়া করে, ওরকম আওয়াজ হতো। আর হৃদয় ভাই অধিকাংশ সময়ই দোকানের বাইরে বসে থাকতেন, ভেতরে খুব একটা ভালো লাগতো না। আর কাস্টমারও খুব কম থাকতো, তো দোকানের ভেতরে এসি ছিল, দীর্ঘ সময় আবার এসির মধ্যে থাকলে ঠান্ডা লাগতো, এই জন্য আবার বাইরে বের হয়ে আসতেন। কাস্টমার দেখলে ডাকতেন, তারপর দোকানের ভেতরে যেতেন। এভাবে আর কি, বাইরে থাকতেন, ভেতরে থাকতেন, এভাবে নিয়েই সময়টা চলছিল। তো দিনের বেলায় হালকা পাতলা লোকজন দেখা যেত, সন্ধ্যার পরে একদমই লোকজন থাকতো না। তবে লোক থাকুক না থাকুক, ওই যে শর্ত ছিল দোকান 11টায় বন্ধ করতে হবে, মালিকের আদেশ, কেয়ার করা। প্রথম দিকে 2-1 দিন ওই যে বিড়ালের আওয়াজ ছাড়া তেমন কিছু হয়নি। তা আসল ঘটনা শুরু হয় মার্চ মাসের 6 তারিখ সন্ধ্যা থেকে। সময়টা তখন এশার আজানের পর। উনি নামাজ পড়ে এসে দোকান খুলে বাইরে বসে চারদিকে দেখছেন যে লোকজন আসে কিনা, কাস্টমার আসে কিনা। তো উনি দেখেন দুটি বিড়াল বাগানের মাঝখান থেকে বেরিয়ে ওনার দিকে এগিয়ে আসে একসাথে। উনি তো নর্মাল মনে করে পাত্তা না দিয়ে উনি হাতে ফোন নিয়ে ফোনে কাজ করছেন আর কি। কিছুক্ষণ পর উনি খেয়াল করলেন বিড়ালগুলো ওনার কাছ থেকে প্রায় 10 থেকে 20 হাত দূরে একসাথে এক মনে এই হৃদয় ভাইয়ের দিকে তাকিয়ে আছেন অনেক সময় ধরে। বিড়ালগুলো দেখে কেন যেন মনে হচ্ছে এগুলো সাধারণ বিড়ালের আকৃতি থেকে কিছুটা বড়, অনেক বড় এটা বলা যাবে না, কিছুটা বড়। চোখগুলো কেমন যেন লাল বর্ণের, তবে একদম লাল টকটকে বিষয়টা এরকম না। ল্যাম্পপোস্টের আলোয় চকচক করছে চোখগুলো। তবে এদের বসার ধরনটা ছিল এমন যে বাঘ যেভাবে 2 পা সামনে দিয়ে বসে থাকে ওই রকম বিড়ালও কিন্তু এরকম বসে থাকে। এইভাবে
দু পা সামনে দিয়ে খুব রাগান্বিত চোখে বসে আছে অনেকক্ষণ ধরে, এবং এক দৃষ্টিতে এই দুটো বিড়ালই হৃদয় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। হৃদয় ভাই মোবাইল ব্যবহারের পাশাপাশি একটু আর চোখে দেখার চেষ্টা করছেন বিড়াল দুটো কি করে। উনি দেখেন যে ওই বিড়াল দুটো একই রকমভাবে ভয়ঙ্কর চাহনি নিয়ে একভাবে তাকিয়ে আছে হৃদয় ভাইয়ের দিকে। দীর্ঘ সময় ধরে একই রকমভাবে একদম মূর্তির মতো নড়াচড়া ছাড়া ওভাবে দু পা সামনে দিয়ে তাকিয়ে আছে। একটা ভয় তো কাজ করাটাই স্বাভাবিক, তাই না? হৃদয় ভাই চুপ করে দাঁড়িয়ে দোকানের ভেতরে চলে আসেন। ওখানে তো বসেছিলেন, দোকানের ভেতরে চলে আসছেন। ভয় কাটানোর জন্য ওনার ফোনে সূরা ইয়াসিন ছেড়ে দেন। এরপর রাত 11টা বাজলে দোকান বন্ধ করে বাসার দিকে রওনা দেন। বলে রাখা ভালো, ওনার দোকান থেকে বাসার যেই দূরত্বটা এটা 4 থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ, কিন্তু ওনাকে সেই কাঠ বাগানের ভেতর দিয়ে যেতে হবে। ওনার দোকানের সামনে যেই ল্যাম্প পোস্ট সেটার আলোতে কিছুটা আলোকিত থাকে, কিন্তু মাঝ বরাবর কিন্তু একদমই অন্ধকার। আর কাঠ বাগান পেরিয়ে একটি পরিত্যক্ত বাড়ি, সেই বাড়ির 10 থেকে 15 হাত সামনে আরেকটি ল্যাম্প পোস্ট, সেটাই কিছুটা আলো থাকে। এরপর সেই বাসা, যেই বাসায় উনি থাকা শুরু করেছেন, অর্থাৎ হৃদয় ভাই থাকা শুরু করেছেন। উনি তো ওই সেদিনের মতো বাসায় চলে আসেন কোনো সমস্যা ছাড়াই। ওই কাঠ বাগানের ভেতর দিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে উনি শুয়ে পড়েছেন। উনি দেখেন জসিম ভাই ঘুমিয়ে আছেন। রাত তখন 11:20 কি 30 বাজে আর কি। ওনার সেদিন হঠাৎ কেমন যেন লাগছে, ঘুম আসছে না। এর মধ্যে হঠাৎ পাশের রুম থেকে কেমন যেন একটা বাচ্চার চাপা কান্নার আওয়াজ ভেসে আসে। হঠাৎ করে উনি কোনো ভয় পেয়ে যান আর কি। এরকম শব্দ শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সেই রুমগুলো উনি দেখেছেন, সেখানে পুরাতন কিছু আসবাবপত্র এবং রাজমিস্ত্রি আগে কাজ করেছে এমন কিছু সরঞ্জাম রাখা। রাজমিস্ত্রিরা কাজ করার জন্য যেই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলো এক পাশে থাকতে থাকতে অনেক সময় জং ধরে যায়। তো ওই রকম কিছু জং ধরা জিনিসপত্র ওখানে কিন্তু ছিল, যেগুলো রাজমিস্ত্রিরা ব্যবহার করতো নির্মাণ কাজে। তো এগুলো রাখা, এছাড়া আর কিছু নাই। তো সেখান থেকে বাচ্চার আওয়াজ কিভাবে আসে? মনে হচ্ছে যে না, এখন একটা না, কয়েকটা বাচ্চা মিলে কান্নাকাটি করছে, এবং এদের কান্নার আওয়াজ এতটা মায়াবী আর সুন্দর। কান্নার আওয়াজ যদি সুন্দর হতে পারে, এটা আসলে এই কান্নার আওয়াজ না শুনলে বোঝা যেত না। যে কোনো কঠিন হৃদয় নরম হতে কিন্তু বাধ্য এই কান্নার আওয়াজ শুনলে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এই কান্নার আওয়াজ চলতে থাকে, এরপরে বন্ধ হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর হঠাৎ উনি শুনতে পান টিনের চালে একটা অদ্ভুত শব্দ। আমরা যদি টিনের চালে শুকনো বালি ছুঁড়ে মারি কেমন আওয়াজ হবে, ঠিক তেমন আওয়াজ হয়। মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো নাকি। তো উনি কৌতূহলবশত আবার দেখতে বের হয়েছেন যে ঘটনাটা কি। তো উনি যখন বাইরে বের হয়েছেন, উনি দেখেন নিম গাছের ওই জায়গা থেকে হিজাব পরা 13 থেকে 14 বছর বয়সী একটা মেয়ে হেঁটে হেঁটে সেই পরিত্যক্ত রুমের দিকে চলে গেল। উনি এক সাইড থেকে শুধু দেখলেন। উনি তখন ওই মালদ্বীপের ভাষায় জিজ্ঞেস করেন যে এই কে ওখানে। কোনো উত্তর না দিয়ে ওই মেয়েটা সোজা ওই রুমের ভিতরে ঢুকে যায়। তখন এই হৃদয় ভাইয়ের শরীরটা কেমন যেন ভার হয়ে যায়, হালকা মাথা ব্যথাও করছে। তখন কেমন অন্য ধরনের একটা অনুভূতি ওনার ভিতরে কাজ করছে। উনি চিন্তা করেন কী ব্যাপার, এইখানে এই মেয়েটা কোথায় যায়, বিপদে টিপদে পড়ে নাকি। উনি সাহস করে আস্তে আস্তে ওই রুমের দিকে যেতে থাকেন। তো বলে রাখা ভালো, ওই পরিত্যক্ত 2 রুমে বিদ্যুতের লাইন থাকলেও কোনো লাইট ছিল না। হঠাৎ করে ওনার সামনে দিয়ে একটা ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে চলে যায়, মানে এই রুম থেকে ওই রুমে চলে যায়। অনেক সময় ছোট বাচ্চারা দৌড়ানোর সময় মা মা বলে ডাকে না, তো ওই রকম মালদ্বীপের ভাষায় মা মা বলে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায়। তো রাস্তার পাশের যে ল্যাম্পপোস্ট সেটার হালকা আলোতে যতটুকু বুঝতে পারলেন যে এই বাচ্চার শরীরে তেমন কিছু নাই, বলতে শুধু পরনে হালকা একটা জিনিস রয়েছে, এছাড়া শরীর ফাঁকা। এদিকে হৃদয় ভাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই রুমের কাছে চলে আসছেন। সেখানে সেই মেয়েটিকে উনি দেখতে পান। উনি দেখেন মেয়েটি বসে আছে রুমের এক কোণে হাঁটু গেড়ে, মাথা নিচের দিকে দিয়ে। মনে হচ্ছে হৃদয় ভাইয়ের জন্য সে অপেক্ষা করছিল। মাথাটা তুলল সে। তখন মালদ্বীপের ভাষায় সে বলল, তুমি কি করছো এই রুমে? তোমার তো এখানে আসা উচিত হয় নাই। এই কথাটা শুনেই হৃদয় ভাই ঘাবড়ে যান। ওনার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ করে উনি অনুভব করেন ওনার শরীরের বাম পাশ দিয়ে একটা গরম বাতাস চলে গেল।
এরপর হৃদয় ভাইয়ের আর কিছু মনে নাই। সকালবেলা উনি ঘুম থেকে উঠে দেখেন উনি ওনার বিছানায়, পাশে জসিম ভাই আছে। এসে বলে, কিরে কেমন লাগছে এখন? তখন হৃদয় ভাই জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি এখানে কিভাবে আসলাম? জসিম ভাই বলে যে সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় জসিম ভাই যখন বাইরে গিয়েছেন অজু করতে, তখন ওই রুমের সামনে অজ্ঞান অবস্থায় হৃদয় ভাইকে পড়ে থাকতে দেখেন, তখন উনি রুমে নিয়ে আসেন তাকে। তারপর থেকে এই হৃদয় ভাইয়ের শরীরে অনেক জ্বর, টানা 7 দিন জ্বর থাকার কারণে কোনো কাজেই যেতে পারেন নাই। পরে জসিম ভাই একজন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। একটা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসার পর ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করেন। তারপর থেকে একটু একটু করে উনি সুস্থ হতে থাকেন। তো জসিম ভাই হৃদয় ভাইকে বলেন, তোকে না মানা করছিলাম যত কিছুই হোক রাতে বের হবি না, কোনো সমস্যা মনে হলে আমাকে ডাকবি, আর কখনো কিন্তু একা একা বের হবি না। এই তো গেল এই ঘটনা। এর বেশ কিছুদিন পর একদিন দোকানের ভেতরে উনি বসে আছেন, অর্থাৎ হৃদয় ভাই বসে আছেন। রাত তখন আনুমানিক 10টা কি 10:30 হবে, কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে দেবেন, রাত 11টা বেজে যাবে। হঠাৎ করে উনি শোনেন সেই বিড়ালের ঝগড়ার আওয়াজ। তখন উনি বাইরে গিয়েছেন, গিয়ে দেখেন দুটো বিড়াল একদম দোকানের দরজার সামনে দুই পাশে বসে আছে। একটা বিড়াল কালো আর একটা বিড়াল সাদা। এমনভাবে বসে আছে মনে হচ্ছে যে হৃদয় ভাইকে বাইরে বের হতে দেবে না। এই বিড়ালগুলো ছিল সাধারণত আমরা যে বড় আকারের বিড়াল দেখি তার তুলনায় অনেক বড়। প্রথম দিকে যখন যেই দুটো বিড়াল দেখেছিলেন এগুলো কিন্তু একটু বড় ছিল, অনেক বড় না। কিন্তু এই বিড়াল দুটো অনেক বড়, চোখগুলো অনেক ভয়ঙ্কর। বিড়ালগুলোর চোখে হৃদয় ভাইয়ের চোখ পড়তেই কেমন যেন অদ্ভুত এক ভয়ের শিহরণ ওনার শির দ্বারা বেয়ে নেমে যায়। উনি আবার চুপচাপ দোকানের ভেতরে এসে চেয়ারে বসে পড়েন। এর কয়েক মিনিট পর উনি দেখেন যে একটা বিড়াল দোকানে ঢুকে একটা কাপড়ের র্যাক যেটা ছিল এটার উপর উঠে বসে পড়ে, একদম ওনার থেকে 4 থেকে 5 হাত সামনে। বসেই কেমন যেন রাগান্বিত চোখে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কি। ব্যাপারটা আসলে খুব অস্বস্তির ব্যাপার, ভয়ও লাগছিল হৃদয় ভাইয়ের। উনি তো ঘামছেন সমানে, দোকানের মধ্যে তো এসি ছিল, এসির ভেতরে উনি ঘামছেন। দোকানের ভেতরে টেম্পারেচার মনে হচ্ছে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, হঠাৎ করে মনে হচ্ছে অনেক গরম। এই এসি কিন্তু দুপুর থেকে চালিয়ে রাখা, এসির টেম্পারেচার 21-এ দেয়া। দুপুর থেকে যদি 21-এ টেম্পারেচার থাকে তাহলে কিন্তু রুম অনেক ঠান্ডা হয়ে যায়, দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু হৃদয় ভাইয়ের কাছে মনে হচ্ছে রুমটা আগুনের মতো গরম হয়ে গেছে। তো উনি তেমন কিছু না বুঝেই একটা মারাত্মক ভুল করে ফেলেন। দোকানে ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা আছে এই ঝাড়ুটা নিয়ে ওই বিড়ালকে উনি তাড়াতে চান। তবে উনি সফলও হন, বিড়ালটা বের হয়ে যায়। বিড়ালটাকে যে আঘাত করবেন এমন ইচ্ছা ছিল না, ভয় দেখিয়ে বের করে দেন আর কি। বিড়ালটা গড় 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 আওয়াজ করতে করতে বের হয়ে যায়। তো উনি যখন ওই বিড়ালটিকে দরজা থেকে বের করে দিয়েছেন, এরপর উনি আবার কাউন্টারে ফেরত আসেন। তখন উনি অনুভব করেন ওনার সমস্ত শরীরটা অসম্ভব রকমের ভার হয়ে গেছে, মনে হচ্ছে অনেক ওজনের কিছু ওনার গায়ে পড়েছে। ঠিক তখনই উনি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তৈয়বা উনি জোরে জোরে 2 বার মুখ দিয়ে বের করেছেন। এরপরই মনে হলো বিদ্যুতের বেগে একটা হ্যাচকা টানে কেউ একজন ওনাকে দোকান থেকে বাইরে বের করে নিয়ে আসলো। মনে হলো চোখের পলকে উনি দোকানের ভেতর থেকে বাইরে চলে আসছেন, অথচ কাউন্টার থেকে বাইরে আসতে কমপক্ষে 20 থেকে 25 কদম হাঁটতে হয়। উনি বলতে পারেন না কিভাবে উনি এত দ্রুত বাইরে বের হয়ে আসলেন। উনি দেখেন যে আশেপাশে কেউ নাই। উনি দ্রুত সিগারেট ধরান, ওনার কাছে সিগারেট ছিল, তাড়াহুড়া করে একটা সিগারেট ধরান। তখন ওনার শরীরটা হালকা হয়ে যায়, মনে হলো 25 কেজি বা তার থেকেও বেশি বা 50 কেজি ওজন ওনার শরীর থেকে নেমে গেল, এতটা হালকা উনি অনুভব করেন। সেদিনের মতো উনি তো রুমে চলে আসছেন দোকান বন্ধ করে। পরদিন সকালবেলা আবার দোকানে গিয়েছেন। তারপর থেকে শুরু হয় মাথা ব্যথা আর জ্বর, এমন মাথা ব্যথা যে উনি দোকানে বসতেই পারছিলেন না। পরে উনি রুমে চলে আসেন। তো রুমে এসে কিছু খেয়ে অর্থাৎ মেডিসিন খেয়েছেন আর কি, মেডিসিন জাতীয় কিছু খেয়েছেন। এরপর আল্লাহর রহমতে উনি একদম সুস্থ। সমস্যা হয় কি, উনি যখনই দোকানে যান সুস্থ শরীরে, দোকানে যাওয়ার সাথে সাথে ওনার প্রচণ্ড রকমের মাথা ব্যথা শুরু হতে থাকে এবং জ্বর আসে। সুস্থ মানুষ দোকানে ঢোকার সাথে সাথে মাথা ব্যথা এবং জ্বর হওয়া এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি মালিককে বিষয়টা জানান। মালিক কিন্তু আগে থেকেই জানতো এসব সমস্যা, কিন্তু উনি তো কাউকে কিছু বলবেন না। ওনার দোকানে এর আগেও কিন্তু আমাদের বেশ কিছু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি ভাই ওখানে কাজ করেছেন, তারাও এই সমস্যার সম্মুখীন হয়েছেন, কম বেশি সমস্যায় পড়েছেন। এগুলো কিন্তু তারা ফেস করে এই দোকান ছেড়ে চলেও গেছেন। একটা সময় হৃদয় ভাই সিদ্ধান্ত নেন, না এইভাবে আর থাকা যায় না।
উনি কিন্তু এভাবেই প্রায় 3 মাস ওখানে কাজ করেছিলেন। ঠিকমতো খেতে পারতেন না, সবসময় জ্বর অসুস্থতা লেগেই থাকতো। পরে জসিম ভাই সেই মসজিদের ইমাম সাহেবকে সব কিছু বলেন। এশার সালাতের পর একদিন ইমাম সাহেব যেতে বলেন জসিম ভাই আর হৃদয় ভাইকে। তো গিয়েছিলেন ওনারা যখন যান তখন ইমাম সাহেব বেশ কিছু তথ্য দেন, যেটা ছিল রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার। ইমাম সাহেব বলেন যে তুমি যেখানে থাকো সেখানে একটি জিনের পরিবার বসবাস করে, অনেক বছর ধরে এরা বসবাস করে, এরা মুসলিম জিন, অনেক পরহেজগার, এরা মূলত কাউকে কোনো ক্ষতি করে না। সেদিন নিম গাছের নিচ থেকে চলে যাওয়া সেই মেয়েটাকে যে তুমি দেখেছো, এটা জিন সর্দারের মেয়ে। রাত যখন গভীর হয় ওরা তখন বের হয়, হাঁটাহাঁটি করে, তুমি আচমকা কোনো শব্দ না করে বের হয়েছ। এটা যখন ওই জিনটা বুঝতে পেরেছে তখন সে তার ঘরের দিকে চলে যায়, সে তোমাকে ভয় দেখাতে চায় নাই। তুমি বাবা কেন তার পিছু পিছু ওই ঘরের ভিতরে গেছো? সে তো চাইলে তোমার আরো বড় ক্ষতি করতে পারতো, কিন্তু করেনি। তোমাকে আরো বলেছে তোমার এখানে আসা উচিত হয় নাই, কিন্তু তুমি ওই মেয়ের পিছু পিছু যখন ওখানে গিয়েছো তখন ওই মেয়েটার ভাই সে এই জিনিসটা ভালোভাবে নেয় নাই, সে তোমার উপর খুব রাগান্বিত হয়। এটা তো ভালো লক্ষণ না। তোমাকে ক্ষতি করতো ওই সময় মেয়ের ভাইটা রাগ করে। ওই অবস্থাতে তুমি যে গরম বাতাস শরীরে অনুভব করেছিল, যেই গরম বাতাসটা তোমার শরীরে এসে লেগেছিল, তুমি যেই গরম বাতাসটা হঠাৎ করেই অনুভব করলে যে তোমার এক পাশ দিয়ে চলে গেল, এটা মূলত ছিল ওই জিন দুটোর বাবা। সে খুবই পরহেজগার। সে তখন এসে মূলত এই ছেলে মেয়েদেরকে বলে যে খবরদার এই ছেলেকে কোনো ক্ষতি করো না, ভয় দেখিও না অকারণে। তখন ওই মেয়েটা বলে যে বাবা আমরা তো আসলে ভয় দেখাই নাই, আমরা তো আমাদের মতো করে বের হয়েছিলাম, ও হঠাৎ করে কোনো শব্দ না করে বের হয়েছে, আমি তো আমার রুমে চলে আসি, এর এই ছেলে পিছু পিছু এখানে চলে আসছে। তখন ওই ছেলেটাকে বলেন আর কি ওই জিনের বাবা যে দেখো ও নতুন আসছে, ও কিছু জানে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ও ভুল করছে, তাই বলে আমরা তার জন্য প্রতিশোধ নিতে পারি না, তাহলে আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে, খবরদার ওকে ভয় দেখিও না। এরপর আর ভয় তারা দেখায় নাই। তারপর তো উনি অজ্ঞান হয়ে গেছেন। আর দোকানে যে দুটো বিড়ালকে দেখতে পান, এই দুটো বিড়াল মূলত দুষ্টু প্রকৃতির জিন, এরা মানুষের ক্ষতি করে। এই যে দোকানটা, এই দোকানটা নাকি একটা পুরনো কবরস্থানের উপরে অবস্থিত, ওখানে এই জিনেদের আসা যাওয়া ছিল। এই দোকানটা করার কারণে ওদের অসুবিধা হয়েছে, যার কারণে এই জিন দুটো এই দোকানে সবসময় বিরক্ত করে, যারাই এখানে কাজে আসে তাদেরকে বিরক্ত করে। আর একটা বিড়াল ঢুকে পড়েছিল ভিতরে, তাকে যে ঝাড়ু দিয়ে ধাওয়া করেছিল হৃদয় ভাই, এই জন্য এই জিনগুলো খুব ক্ষিপ্ত হয়েছে। এই জন্য ওরা এমন একটা সিস্টেম করে রেখেছে, ওই দোকানে যাওয়ার সাথে সাথেই হৃদয় ভাইয়ের জ্বর আসে এবং মাথা ব্যথা করে। তো তুমি কাজ ছেড়ে দিয়ে চলে যাও, এখানে আর কাজ করতে হবে না। এরপর যখন এই সমস্যার কথা হৃদয় ভাই মালিককে জানান, মালিক তো কিছুতেই মানে না, বলে না তুমি কাজ করবে না, এই জন্য একটা বাহানা দিচ্ছ, এটা সেটা। এরপর মালিক ইচ্ছাকৃতভাবে ওনার 3 মাসের বেতন আটকে রাখেন। এই 3 মাসের বেতন না নিয়েই উনি ওই দোকান ছেড়ে আসতে বাধ্য হন। এরপর আবার উনি মালদ্বীপের রাজধানী মালেতে চলে আসেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মালদ্বীপটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা দেশ, তবে ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে সেখানে তো মানুষজন কম যায়, সেখানে অনেক ভয়ের ঘটনা তো থাকতেই পারে, তাই না? আপনারা যারা যেখানে রয়েছেন আশেপাশে যদি ভয়ের ঘটনা থাকে আমাদেরকে পাঠাতে কিন্তু ভুলবেন না। আর আমাদেরকে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের
দ্বিতীয় এবং শেষ ঘটনায়। তবে আর একটা কথা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় লিসেনার্স, আমাদের হরর নাইটের ৬৮তম আয়োজনে রবিতান্ত্রিকের একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম। এছাড়া আমাদের থার্সডে নাইটের ১২৭তম এপিসোডে বামনের প্রতিশোধ ঘটনাটি প্রচার করেছিলাম। এই ঘটনা দুটি আমাদেরকে যিনি দিয়েছিলেন তার নাম বিবেক বাঁধন, ওনার বাড়ি সিলেটের শিবগঞ্জে। উনি আরও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়ান, অতি প্রাকৃত জিনিসের প্রতি ওনার প্রবল আগ্রহ। আমাদের সিলেটের ফ্যান মিটেও উনি এসেছিলেন, কথা হয়েছিল। উনি মূলত এখন যে চাকরিটা করেন সেটা একটি মোবাইল কোম্পানির মার্কেটিং অফিসারের দায়িত্বে উনি রয়েছেন। আর ওনার এই কাজটার কারণে সিলেটের বিভিন্ন জায়গাতেই ওনাকে যেতে হয়, অনেক মানুষের সাথে কথা বলতে হয়। ২০২২ সাল থেকে উনি এই কাজটি করছেন। উনি বেশ কিছুদিন আগে গিয়েছিলেন জাফলংয়ের রাধানগর এলাকায়। মূলত ওখানে যাওয়ার পর একজন ব্যক্তিকে উনি দেখতে পান। হাঁটাহাঁটি করতে করতে মনে হলো এক কাপ চা খেয়ে নিলে ভালো হয়। উনি একটা দোকানে চা খেতে ঢুকেছেন। তো ওখানে তো বেশ কিছু চায়ের দোকান ছিল। উনি যেই দোকানে ঢুকেছেন দেখলেন যে চায়ের দোকানের সামনে দুই পাশে দুটো বেঞ্চের মতো জায়গা রয়েছে, তবে একটা বেঞ্চে একজন মুরব্বি টাইপের লোক বসে আছে, এমনভাবে হাত পা ছড়িয়ে বসে আছে যে পাশে আর একজন বসার জন্য পর্যাপ্ত জায়গা নেই। আর অন্য যারা লোকজন আছেন তারা উল্টো পাশে আর একটা যে বেঞ্চ রয়েছে সেখানে বসে আছেন, তারাও কেউ এই পাশে এসে বসছে না। এখন এই বাঁধন ভাই ঢুকে চিন্তা করলেন যে কী ব্যাপার, এই লোকটা এইভাবে ছড়িয়ে বসে আছে কেন। তো উনি বললেন যে চাচা একটু পা সরায় বসেন, আমি বসি। মনে হলো যে চাচা এই কথা শুনলেনই না, একবার তাকালেন বাঁধন ভাইয়ের দিকে, কিন্তু পা সরালেন না, উনিও সরে বসলেন না। এতে করে বাঁধন ভাই একটু বিরক্তই বোধ করেন যে কী ব্যাপার, লোকটা এমন কেন, ব্যবহার জানে না, বললাম একটু সরে যেতে, সরেও না। তখন ওই যে দোকানদার, অর্থাৎ চায়ের দোকানদার, উনি বললেন যে ভাতিজা তুমি ওইখানে বসার দরকার নেই, তুমি এই পাশে এসে বসো। উনি ওইখানেই বসে থাক, ওনারে আর মাতাইও না, মানে ওনাকে আর বিরক্ত করেও না, মানে সিলেটের ভাষায় যেভাবে বলে আর কি ওইভাবে বলেন। তো এরকম একটা মুরব্বী লোক এভাবে বসে আছে, দেখে অনেক প্রভাবশালী ব্যক্তি এটা মনে হচ্ছে না, মানে উনি যে অনেক বড় টাইপের প্রভাবশালী ব্যক্তি এরকম মনে হচ্ছে না। তবে দেখে কেমন যেন একটু কবিরাজ ভাব মনে হলো, লোকজন তাকে খুব সম্মান করছে এরকমটাই মনে হলো। তখন ওই বাঁধন ভাই দোকানদারকে জিজ্ঞেস করলেন আস্তে আস্তে যে যে কাকা ইনি কি কবিরাজ গোছের কেউ নাকি? তখন ওই দোকানদার বলতেছেন যে তুমিও বুঝলা কেমনে যে কবিরাজ? বলে না, এটা ভাব ঠাবে মনে হলো আর কি। বলে যে হ্যাঁ উনি কবিরাজি করেন। তো বাঁধন ভাই জানতে পারলেন ওনার নাম হচ্ছে লায়েক উদ্দিন মিয়া। তো লায়েক কবিরাজ নামেই উনি পরিচিত। এখন ওই মুরব্বী কিন্তু ওখানেই বসে আছেন, তারপরও বাঁধন ভাই আসলে খুব একটা সাহস হচ্ছে না ওনার সাথে কথা বলার, কারণ ওই যে বাঁধন ভাই বলছেন যে চাচা একটু পাটা সরাই বসেন। উনি একটু বিরক্তি নিয়ে বাঁধন ভাইয়ের দিকে তাকিয়েছেন। উনি হয়তো বা বাঁধন ভাইয়ের সাথে খুব একটা কথা বলতে রাজি হবেন কি হবেন না এটা বুঝতে পারছেন না আর কি। তো যখনই কবিরাজের কথা শুনছেন তার সাথে একটু কথা বলার আগ্রহ বাঁধন ভাই ফিল করছেন যে তার সাথে একটু কথা বলি, অতি প্রাকৃত কোনো বিষয় সে জানে কিনা। যাই হোক, তার সাথে একটা পর্যায়ে কথা বলেন। তখন ওই কবিরাজ বলেন যে আজকে তো বাবা তোমার সাথে আর কথা বলতে পারবো না, আজকে সময়ও নাই, আর একদিন আইসো। ওই দিন অবশ্য বাঁধন ভাইয়েরও সময় ছিল না যে আরেকটু অনুরোধ করবেন যে না কাকা বলেন, আসলে ওরকম কোনো সুযোগ ছিল না। বেশ পরন্ত বিকেল টাইমে এরকম ঘটনাটা ঘটছে, তো তাকেও তো আবার সিলেট শহরে চলে আসতে হবে, এই জন্য উনি আবার সিলেটের দিকে চলে আসেন। পরবর্তীতে উনি গিয়েছিলেন আবার সেই রাধানগরে, জাফলংয়ের রাধানগরে সেই লায়েক কবিরাজের খোঁজে। তবে খুঁজতে খুব বেশি সমস্যা হয়নি, অনেক মানুষই তাকে চেনে, ওনার বাড়িতেও চলে আসেন। তো
একা অবশ্য যান নাই, ওই রাধানগরে ওনাদের ওই মোবাইল কোম্পানিরই এক রিটেইলারের মাধ্যমে গিয়েছিলেন, তাকে সাথে নিয়ে গিয়েছিলেন, কারণ লোকাল লোক সাথে নিয়ে গেলে একটু সুবিধা হয় আর কি, পরিচিত থাকে একে অন্যের সাথে, তখন সেও কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ওখানে গিয়ে ওই ব্যক্তিকে পেয়েও যান, অর্থাৎ লায়েক কবিরাজকে পেয়েও যান। তখন কবিরাজ দেখেই চিনতে পারছেন যে তুমি আসছো, দোকানে তো দেখা হয়েছিল তোমার সাথে, আমাকে সরে বসতে বলছিলা, চিনতে পারছি তোমাকে। এরপর তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকেন। তখন এই বাঁধন ভাই বলেন যে আপনার জীবনের ঘটনা শুনতে আসছি। বলেন যে ঘটনা আর কি বলবো, কবিরাজি করি, এই তো ঘটনা। বলেন না, কিভাবে কবিরাজ হলেন সেটা একটু বলেন। এরপর উনি বলেন, সংক্ষিপ্তভাবে বলেছিলেন, উনি বলেন যে উনি তখন বেশ ছোট, 5 কি 6 বছর হবে। ওনাদের পরিবারে অনেক অভাব ছিল। এই লায়েক কবিরাজের বাবা পাথর তুলে বিক্রি করতেন, পরিবারের সবার সেটাতেই চলতো। এই লায়েক কবিরাজের পরিবারে ছিল 7 বোন, আর 7 বোনের এক ভাই। এই এক ভাই হচ্ছে এই লায়েক কবিরাজ, একমাত্র ছেলে সন্তান, আর সবার থেকে ছোট। ছিলেন খুবই চঞ্চল প্রকৃতির, খুব আদরের, দুষ্টামি করলেও কেউ কিছু বলতো না। তো এই লায়েক কবিরাজের বাবার অনেক বন্ধু ছিল, তার মধ্যে একজন ছিল কবিরাজ। তো লায়েক কবিরাজ দেখতেন ছোটবেলাতেই যে এই লোকটা সারাদিন খালি বসে থাকে, তন্ত্রমন্ত্র পড়ে আর খালি টাকা কামায়, কোনো কাজ কামি করে না। অথচ তাদের অঞ্চলের অনেকেই নদী থেকে পাথর তোলে, কত কষ্ট হয়, আর এই লোকটা চেয়ারে বসে খালি ফু দেয় আর মানুষ তাকে টাকা দিয়ে চলে যায়, আর গ্রামের সবাই তাকে সম্মানও করে। তো এই কাজ সে করে। ছোটবেলা থেকেই এই লায়েক কবিরাজ তাকে দেখে খুব বিরক্তই হতো, যে সারাটা দিন মানুষ কত কাজ করে আর এই লোক খালি বসে বসে টাকা কামায়। মনে মনে এটা দেখে তাকে গালিটালি দিত আর কি। কিন্তু এই লোকটা বেশ সম্মানের সাথে চলতো। অথচ লায়েক কবিরাজ ভাবতেন যে আমার বাবা সৎ পথে কত কষ্ট করে টাকা উপার্জন করে, এত কষ্ট করে আমাদের এতগুলা ভাই বোনের পরিবার চালায়, আর এর কোনো অভাবই নেই। কি আজব। একদিন হলো কি, একটা লোক, এক প্রভাবশালী লোক আর কি ওই এলাকার, এই লায়েক কবিরাজের বাবাকে অযথাই চোরের একটা অপবাদ দিয়ে বসে, তুই চোর, তুই আমার পাথর চুরি করছিস, পাথর চুরি করে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিস। তাই লায়েক কবিরাজের বাবাকে যারা চিনতেন তারা কিন্তু ভালো করে জানতেন যে তার দ্বারা এই কাজ হওয়া সম্ভব না, কারণ ছোটবেলা থেকেই সে খুবই সৎ একজন মানুষ, কারো 2 টাকা মেরে খাওয়ার লোক না, কারো জিনিস পড়ে থাকলেও সে ধরবে না, এই স্বভাব তার। সে অন্যের পাথর চুরি করে বিক্রি করে দিবে, এটা তো হতে পারে না। এখন তারও পক্ষের তো কিছু লোক আছে, অর্থাৎ লায়েক কবিরাজের বাবার পক্ষের তো কিছু লোক আছে, তারও বন্ধু বান্ধব আছে। তারা তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানালো যে আচ্ছা, তুমি যে বলতেছো যে এ চুরি করছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবা? অযথা এই লোকটার নামে এরকম অহেতুক মিথ্যা কথা বলতেছো। তখন বলে যে হ্যাঁ, প্রমাণ করতে পারবো। কি প্রমাণ চাও? ওই এলাকার যে কবিরাজ আছে সে যদি জিন চালান দিয়ে বলে তাহলে তোমাদের চলবে? বলে হ্যাঁ চলবে। এদিকে ওই কবিরাজও তো লায়েক কবিরাজের বাবার বন্ধু, সে চিন্তা করছে যে কবিরাজ কি আর আমাকে বিপদে ফেলবে, সে সত্য কথাই বলবে, মিথ্যা কথা তো আর বলবে না। তো এই প্রস্তাবটা লায়েক কবিরাজের বাবাও মেনে নেন, যে হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম, যদি ওই কবিরাজ বলে যে কথা বলবে সেটা আমি মেনে নেব। তো ওই কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে সবাই মিলে যাওয়ার পর কবিরাজ বলে ঠিক আছে, আধা ঘন্টা সময় দাও, আমি আসতেছি, এই বলে সে একটা ঘরে চলে যায়। আধা ঘন্টা পরে বের হয়ে এসে বলে যে হ্যাঁ কথা সত্য, এই লোক চুরি করছে। এই কথা শোনার সাথে সাথে লায়েক কবিরাজের বাবা উনি এতটাই মনক্ষুণ্ণ হয়েছিলেন, এতটাই কষ্ট পেয়েছিলেন যে এরকম একটা মিথ্যা কথা এই কবিরাজ আমার বন্ধু হয়ে বলতে পারল। সে নিশ্চয়ই এই লোকের কাছ থেকে টাকা খেয়েছে, টাকা খেয়ে আমার বিরুদ্ধেও এই মিথ্যা অপবাদটা দিল। যেহেতু সেও এই বিষয়টা মেনে নিয়েছিল যে কবিরাজ যেটা বলবে সে সেটা মাথা পেতে নেবে, তাই চুরির অপবাদ মাথা পেতে নিয়ে সে ওই এলাকায় চোর বলে সাব্যস্ত হলো। অথচ উনি মোটেও এই কাজটি করেন নাই। ওনার পরিচিত বন্ধুবান্ধবরাও এটা বিশ্বাস করতে চাইলেন না, তারাও বুঝতে পারছেন এখানে কোনো ঘাপলা আছে, কিন্তু সে তো চোর অপবাদ পেয়েই গেল। যেহেতু সে মেনে নিয়েছিল যে কবিরাজের কথা সে মেনে নিবে, এই জন্য তো চোর অপবাদটা তাকে নিতেই হবে। রাগে, দুঃখে, ক্ষোভে, মনের কষ্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন লায়েক কবিরাজের বাবা।
ছোটবেলায় লায়েক কবিরাজ এই ভয়ঙ্কর এক প্রতারণামূলক এক জাল উনি দেখেছিলেন, কিভাবে তার বাবাকে চোরের অপবাদ দিয়ে চোর সাব্যস্ত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে তারা বাধ্য করেছে। এই জিনিসটা দেখে আসলে লায়েক কবিরাজ মনে মনে চিন্তা করছেন যে আমিও কবিরাজ হব, এর থেকেও বড় কবিরাজ হয়ে একে একটা শিক্ষা দেব। তো এভাবেই উনি বদলা নেয়ার জন্য ধীরে ধীরে কবিরাজি বিদ্যা উনি শিক্ষা করতে থাকেন। এভাবেই উনি কবিরাজ হয়ে ওঠেন। আসলে এই কথা বলে উনি শেষ করেছেন, কিভাবে কোন ধাপে ধাপে কবিরাজ হয়েছেন এই বিষয়টা আসলে ওইভাবে না বললেও এই লায়েক কবিরাজ কোন কোন বিষয় সিদ্ধ করেছেন, অর্থাৎ কোন কোন বিষয়ে বশ করেছেন, এই বিষয়টা যখন জিজ্ঞেস করেছেন তখন লায়েক কবিরাজ বলে ওঠেন কর্ণ পিশাচিনী। এটা শোনার সাথে সাথে বাঁধন ভাই তো চমকে উঠছেন, কর্ণ পিশাচিনী, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস, এটা কিভাবে বশ করলেন? তখন লায়েক কবিরাজ জানান যে, অবশ্য প্রথমে জানাতে চান নাই, পরে একটা সময় বলছেন যে এই জিনিসটা খুবই কঠিন একটা কাজ। লায়েক কবিরাজ তো মুসলিম, তো মুসলিমদের পক্ষে এটা করা খুবই কঠিন। আর এটা যেই করুক সে কোনো ধর্মকর্ম পালন করতে পারবে না, সে যেই ধর্মেরই হোক না কেন, সে হোক হিন্দু, হোক মুসলিম, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। কারণ ধর্মের সব নিয়মকানুন বাদ দিয়ে শুধু ওই কর্ণ পিশাচিনীর কথাই শুনতে হবে, সে যা চায় সেটা করতে হবে। এমনিতেও ছোটবেলা থেকে উনি ধর্মকর্ম কম করতেন, অর্থাৎ লায়েক কবিরাজ ধর্মকর্ম খুবই কম করতেন। একটা পর্যায়ে কর্ণ পিশাচিনীকে বশ করার জন্য উনি ধর্মকর্ম একদমই ছেড়ে দেন। এক হিন্দু তান্ত্রিকের মাধ্যম দিয়ে এই কর্ণ পিশাচিনী বশ করার কাজ শুরু করেন। কারণ কর্ণ পিশাচিনীর যে সাধনা, এটা গুরু ছাড়া এই সাধনা করা অসম্ভব। কেউ যদি গুরু ছাড়া এই সাধনায় বসে, ধরে নিতে হবে সে নিজেই তার মৃত্যুকে সাধনা করে ডেকে আনছে তাকে হত্যা করার জন্য। এই সাধনা করার অনেকগুলো নিয়ম রয়েছে। এমন একটা নির্দিষ্ট স্থান বেছে নিতে হবে যেখানে বসে সাধনা করা হবে, হোক সেটা নিজের ঘর, জঙ্গল, পাহাড়, যেটাই হোক না কেন। আর যতটুকু সম্ভব সেই জায়গা ময়লা এবং অপবিত্র করতে হবে। সাধারণত এই ধরনের সাধনার ক্ষেত্রে পাক পবিত্র জায়গায় আমরা বসার কথা শুনি, কিন্তু এই কর্ণ পিশাচিনীর সাধনায় ময়লা এবং অপবিত্র করতে হবে ওই জায়গাটা। 2টা মালা তৈরি করে রাখতে হবে। 3 ভাবে এই কর্ণ পিশাচিনীকে আহ্বান করা যায়। 1, মা রূপে, যে ছেলের মতো লালন পালন করবে, তেমন কোনো ক্ষতি করবে না, কারণ মা কখনো ছেলের ক্ষতি চায় না। 2 হলো বোন রূপে। এই রূপে কর্ণ পিশাচিনীকে বশ করতে চাইলে করতে পারবে, ভাই বোনের সম্পর্ক থাকবে, তবে ক্ষতি করার সম্ভাবনাটা বেড়ে যায়। কারণ ভাই বোনের মধ্যে কিন্তু মান অভিমান হয়ে থাকে, ভাই বোনের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, ক্ষতিও করে একজন আরেকজনকে। আর শেষটা হলো স্ত্রী রূপে। এই রূপে যদি সিদ্ধ করা যায়, তবে তাড়াতাড়ি সিদ্ধ করা যায়, মাত্র 11 দিনে কর্ণ পিশাচিনীকে বশ করা যায়। তবে স্ত্রী রূপে আহ্বান করলে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর কিছু কাজ করতে হয়, যা একটা মানুষের পক্ষে করাটা খুবই কঠিন ব্যাপার। আর স্ত্রী রূপে যদি কেউ আহ্বান করে তাহলে তার ক্ষতির মাত্রা আরো বেড়ে যায়, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, মারামারি হয়, অনেক ধরনের সমস্যা কিন্তু হয়। এই কারণে স্ত্রী রূপে বশ করা এটা যেমন সহজ, কিন্তু এটাকে রক্ষা করা ততটাই কঠিন। সবচেয়ে কঠিন হচ্ছে মা রূপে বশ করা, 33 দিন সময় লাগে। তবে এতে ক্ষতির ঝুঁকি কম থাকে। মা তার সন্তানকে শাসন করে, কিন্তু মা তার সন্তানের ক্ষতি হোক এটা করে না। কর্ণ পিশাচিনী এই কাজটাই করে, হয়তোবা কখনো কখনো শাসন করে, তবে বড় ধরনের ক্ষতি করে না। তবে মা রূপে সে ধরা দিতে চায় না সহজে। এই জন্য অনেকেই স্ত্রী রূপে তাকে দ্রুত বশ করতে চায়। তবে এইভাবে বশ করার পর ওই ব্যক্তি খুব দীর্ঘদিন যে বাঁচে তা না, কারণ কর্ণ পিশাচিনীর বিভিন্ন দাবি দাওয়া পূরণ করতে করতে একটা সময় সে নিজেও মৃত্যুর মুখে পতিত হয়। এই যেই কবিরাজ, লায়েক কবিরাজ, সে কিন্তু বোন বা স্ত্রী রূপে বশ করতে চান নাই, সে মা রূপেই তাকে আহ্বান করেন।
33 দিন কঠোর সাধনা করে। যে জায়গাতে সে বসেছিলেন 33 দিন ওখানেই কাজ করতে হবে, খাবার দাবার জরুরত সবই ওই জায়গাতেই করতে হবে। 11 দিন ওরকম করতে হবে। এরপর যত নোংরা আবর্জনা ওখানে হবে সব নিজের গায়ে লাগাতে হবে। 21 দিন পর আরও বেশ কিছু নোংরা কাজ করতে হবে। 21 দিনের পর 25 নম্বর দিন থেকে আশেপাশের পিশাচগুলো এসে বিরক্ত করতে শুরু করবে, বিভিন্ন ভয়ঙ্কর রূপে আসতে থাকবে, যাতে করে কর্ণ পিশাচিনীকে বশ করতে সে না পারে। এরপর 32তম দিনে কর্ণ পিশাচিনী এসে হাজির হবে। ওই যে দুইটা মালার মধ্যে একটা নিজে পরবে, আর একটি মালা নিজের হাতে সাধককে পরিয়ে দেবে, আর 33তম দিনে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এই কাজটাই এই লায়েক কবিরাজ করেছিলেন। এর মধ্যে আরও অনেক কাজ করতে হয়, যেটা লায়েক কবিরাজ বাঁধন ভাইকে বলেন নাই। উনি বারবার একটা কথাই বলেছিলেন, গুরু ছাড়া এই কর্ণ পিশাচিনীর সাধনা একদমই অসম্ভব। প্রত্যেকটা পদক্ষেপ গুরুর কথা অনুযায়ী করতে হবে। প্রতিদিনের যেই অগ্রগতি সেটা গুরুকে জানাতে হবে। গুরু সেই বিষয়টা বুঝে শুনে পরবর্তী দিনে কি কাজ করতে হবে সেটা বলবেন। এভাবেই কর্ণ পিশাচিনীকে বশ করতে হবে। কর্ণ পিশাচিনী কানের কাছে এসে সারাক্ষণ বিভিন্ন বিষয় বলতে থাকবে, বিরক্ত হওয়া যাবে না। এটাই এই সাধনার অন্যতম জিনিস। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজগুলো কর্ণ পিশাচিনীকে দিয়ে করিয়ে আনা যায়। তবে যত যাই হোক না কেন, মারাত্মক ঝুঁকি কিন্তু থেকেই যায়। কর্ণ পিশাচিনীকে বশ করার পর কী ধরনের ঘটনা ঘটেছিল সেটা এখনও লায়েক কবিরাজ না বললেও বাঁধন ভাই কিন্তু লেগে আছেন লায়েক কবিরাজের সাথে। ওনার কাছ থেকে ঘটনা উনি সংগ্রহ করবেনই। আমরাও শুনব কিভাবে কর্ণ পিশাচিনীকে দিয়ে ভয়ঙ্কর কিছু কাজ লায়েক কবিরাজ করেছিলেন। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কর্ণ পিশাচিনীর যে সাধনা, এটা যারা করবেন তারা কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হতে পারবেন না। ধর্মকর্ম ছেড়ে দিতে হবে। নির্দিষ্ট ধর্মের অনুসারী হয়ে এই কাজ করা যায় না। কর্ণ পিশাচিনীকে উপাসনা করাই আর একটা ধর্ম, তার সাধনাটাই একটা ধর্ম, যার কারণে প্রচলিত কোনো ধর্মের অনুসারী হয়ে এটা করা যায় না। এই জন্য যারা এই কাজগুলো করেন তারা পিশাচ সাধক হিসাবে পরিচিতি পান। আমরা অপেক্ষা করব কী ধরনের ঘটনা আমরা বাঁধন ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে পেতে পারি।